পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করছে পাকিস্তান, দাবি মার্কিন গোয়েন্দাদের। পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণ করছে, এমনটাই দাবি করেছে মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি DIA। ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। DIA জানিয়েছে, পাকিস্তান শুধু পরমাণু অস্ত্রকে উন্নত করছেই না, বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করছে। 2025 সালের মে মাস পর্যন্ত প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ভারত বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পর্যবেক্ষণে থাকা দেশ। ইসলামাবাদ আগামী 1 বছরে সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে ভারতকেই প্রধান হুমকি হিসেবে বিবেচনা করে সামরিক প্রস্তুতি ও পারমাণবিক সক্ষমতা উভয় খাতেই অগ্রাধিকার দেবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ার নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। পারমাণবিক শক্তিতে কে এগিয়ে? গ্লোবাল ফায়ার পাওয়ার নামক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থার 2025 সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভারতের হাতে রয়েছে 130 থেকে 140টি পরমাণু অস্ত্র, আর পাকিস্তানের হাতে রয়েছে 140 থেকে 150টি পরমাণু অস্ত্র। পরিসংখ্যান বলছে, সংখ্যার দিক থেকে পাকিস্তান সামান্য এগিয়ে, যদিও দুই দেশই ক্রমাগত তাদের পরমাণু প্রযুক্তি উন্নত করতে কাজ করছে। পরমাণু অস্ত্র ভান্ডারকে আধুনিকীকরণে পাকিস্তানের তৎপরতা মার্কিন প্রশাসনের দৃষ্টিতে আঞ্চলিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক। বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর দক্ষিণ এশিয়ায় অস্থিরতা বেড়েছে। এমন অবস্থায় পারমাণবিক অস্ত্র ভান্ডার আধুনিকীকরণ অঞ্চলে আরও অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় সমস্ত পদাতিক ও সাজোয়া ব্রিগেড মোতায়েন করল ইসরায়েল। আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই গণহত্যার শিকার গাজা উপত্যকায় স্থল আক্রমণ সম্প্রসারণের সিদ্ধান্তের পর ইসরায়েল তাদের সমস্ত নিয়মিত পদাতিক এবং সাজোয়া ব্রিগেড মোতায়েন করেছে। বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গাজা উপত্যকায় তীব্র লড়াইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বাহিনীগুলোকে একত্রিত করা হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার KNN নাম প্রকাশ না করার শর্তে সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সেনাবাহিনী গত 24 ঘন্টায় 9টি নিয়মিত পদাতিক এবং সাজোয়া ব্রিগেড গাজা উপত্যকায় মোতায়েন করেছে। গত 4 মে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় গণহত্যা সম্প্রসারণের জন্য গিডিওনের রথ অভিযান অনুমোদন করে। ইহুদিবাদী সরকার পরে হাজার হাজার রিজার্ভ সেনা ডেকে এটি বাস্তবায়ন শুরু করে। 18 মে ইসরায়েলি বাহিনী বিভিন্ন দিক থেকে স্থল আক্রমণের মাধ্যমে পরিকল্পনাটি শুরু করে। ইসরায়েলি সংবাদ মাধ্যম KAN এর মতে, নতুন এই অভিযান কয়েক মাস স্থায়ী হবে বলে মনে করা হচ্ছে। উত্তর গাজা সহ যুদ্ধক্ষেত্র থেকে গাজার লোকজনকে দক্ষিণের অঞ্চলগুলোতে সম্পূর্ণভাবে স্থানান্তর করা হবে। দখল করা সব স্থানে সেনাবাহিনী থেকে যাবে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে সেনাবাহিনী 2023 সালের অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে এক নৃশংস আক্রমণ চালিয়েছে, যেখানে 53,900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় সংগঠিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অঞ্চলটিতে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। ফিলিস্তিনের কান্না শুনছে না বিশ্ব, মালয়েশিয়া তীব্র প্রতিবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান রক্তপাত ও মানবিক বিপর্যয়ের নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিধাচিতা ও নীরবতাকে চরমভাবে আক্রমণ করেছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান। আসিয়ান শীর্ষ সম্মেলনের প্রাক্কালে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ বিশ্ব সমাজের দ্বিমুখী আচরণের নগ্ন উদাহরণ হয়ে উঠেছে। রবিবার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ হাসান বলেন, গাজায় চলমান বর্বরতা আন্তর্জাতিক আইনের পবিত্রতা লঙ্ঘনের প্রত্যক্ষ প্রতিফলন। বিশ্ববাসীর এই নীরবতা কেবল উদ্বেগজনক নয়, তা মানবিক মূল্যবোধেরও অবমাননা। তিনি আরো বলেন, আসিয়ান চুপ থাকতে পারে না। আমরা যারা শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়ের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের স্পষ্ট অবস্থান নিতে হবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েল গাজায় আগের চেয়েও আরো ভয়াবহ অভিযান শুরু করেছে। যদিও গত 2 মার্চ আরোপিত পূর্ণ অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে, তবে তা মানবিক সহায়তার জন্য যথেষ্ট নয় বলে
মনে করেন বিশ্লেষকরা। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা বারবার অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের আগ্রাসন কমেনি, বরং চূড়ান্ত ধাপের নামে ইসরায়েল পুরো গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রেক্ষাপটেই মালয়েশিয়া তাদের অবস্থান পুনর্ব্যক্ত করল, যেখানে বর্বরতার প্রতিবাদ করার পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের নীরবতাকেও প্রশ্নবিদ্ধ করা হলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, বরং সরকারের পাশাপাশি সাধারণ জনগণও ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে সরব। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে একাধিকবার সহায়তার হাত বাড়িয়েছে। ইতোমধ্যে দেশটি গাজায় 1 কোটিরও বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠিয়েছে। খাদ্য, ওষুধ ও জরুরি চিকিৎসা উপকরণ বহনকারী বেশ কয়েকটি চালান এরই মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে। ফেব্রুয়ারিতে আসিয়ানের 10টি সদস্য রাষ্ট্রই এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের দীর্ঘদিনের সমর্থন পুনর্ব্যক্ত করেছিল। তবে মোহাম্মদ হাসানের মতে কেবল বিবৃতি নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণও এখন সময়ের দাবি। বিশ্বের বড় বড় পরাশক্তি যখন এই সংকটে কার্যত চুপ, তখন মালয়েশিয়ার মতো একটি রাষ্ট্রের পক্ষ থেকে এমন বিবৃতি শুধু রাজনৈতিক বার্তাই নয়, বরং এটি এক ধরনের নৈতিক প্রতিরোধের প্রতিচ্ছবি। বিশেষজ্ঞরা মনে করছেন এই বিবৃতি একদিকে যেমন মুসলিম বিশ্বের সংহতির প্রতীক, অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, কোন মানুষের জীবনকে আমরা মূল্য দেই আর কোন জীবন আমাদের কাছে অদৃশ্য। নিজস্ব প্রযুক্তিতে বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার উন্মোচন করল ইরান। পশ্চিমে নানা নিষেধাজ্ঞার মুখেও দেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের আবাদান বিমানবন্দরে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান চলাচল নিয়ন্ত্রণ রাডার সিস্টেম MSSR মোড S স্থাপন করেছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভিডিও লিঙ্কের মাধ্যমে রাডারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রোববার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। ইরানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে এই উন্নত রাডার সিস্টেমটি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে আরো শক্তিশালী করবে। ইরান এয়ারপোর্টস অ্যান্ড এয়ার নেভিগেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরানি প্রেস টিভিকে জানান, সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই মনোপাল সেকেন্ডারি সার্ভেইলেন্স রাডার MSSR সিস্টেমটির নকশা ও উৎপাদনে ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, এই রাডার সিস্টেমটি দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল 450 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নজরদারি করতে পারবে। এই প্রকল্পে সরকার প্রায় 6.9 মিলিয়ন ইউরো, প্রায় 7.84 মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে, যা আমদানি খরচের তুলনায় 1 মিলিয়ন ইউরো সাশ্রয় করেছে বলে জানান আমিরানি। তিনি বলেন, এই রাডার স্থাপন ইরানের বিমান চলাচল খাতে আত্মনির্ভরতা ও অগ্রগতির পথে একটি বড় মাইলফলক। রাডার স্থাপনটি ইরানের বিমান পরিবহন খাতে দেশীয় সক্ষমতা বৃদ্ধির একটি অংশ, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে এই উদ্যোগ গ্রহণ করেছে দেশটি। প্রতিবেদন অনুযায়ী ইরানি কোম্পানিগুলো নিষেধাজ্ঞার কারণে গ্রাউন্ড হওয়া 1 ডজনের বেশি বিমান মেরামত করতে সক্ষম হয়েছে এবং তারা বিদেশি এয়ারলাইনের জন্য ওভারঅল ও ইন্সপেকশন সেবা দিচ্ছে। 2024 সালের শেষ দিকে ইরানি বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, বোয়িং ও এয়ারবাস বিমানের ইঞ্জিনের যন্ত্রাংশ উৎপাদনের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলা। ইউক্রেন জুড়ে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। আঞ্চলিক কর্মকর্তা ও জরুরি পরিষেবার বরাত দিয়ে রোববার এই তথ্য জানিয়েছে বিবিসি। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ শহরে হামলায় 70 বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া কিয়েভের পশ্চিমে জিতমিরে নিহত হয়েছে 3 জন শিশু। এক বিবৃতিতে খমেলিন তস্কির আঞ্চলিক প্রধান শেহরি তিউরিন বলেছেন, রাশিয়ান হামলায় 4 জন নিহত এবং 5 জন আহত হয়েছে। তিনি জানান, রুশ হামলায় 6টি প্রাইভেট হাউস ধ্বংস হয়েছে এবং অন্তত 20টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের আঞ্চলিক প্রধান মিকোলো কালাশনিক নিশ্চিত করেছেন যে অঞ্চলটিতে রুশ হামলায় 3 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। রাশিয়ার হামলায় কয়েকটি বাড়িতে যে আগুন লেগেছে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রুশ
হামলায় 11 জন আহত হয়েছে। সেই সঙ্গে একাধিক বাড়িতে আগুন লেগেছে এবং আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার 8 অঞ্চল টার্গেট করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে মস্কোর স্থানীয় সময় 24 মে রাত 8টা হতে 25 মে রাত 12টা পর্যন্ত আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের 95টি ড্রোন প্রতিহত বা ধ্বংস করেছে। মস্কোর মেয়র সের্গেই সেভিয়ানিন বলেছেন রাজধানীর দিকে আসা 12টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যা বলল পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান জাতির ঐক্য, শক্তি ও শান্তির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। ভারত যদি ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিকতা থেকে বিরত না থাকে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। রোববার এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। পাকিস্তান ISPR এর ডিজি বলেন, ভারত ভেবেছিল তারা আঘাত করবে আর পাকিস্তান চুপ থাকবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় পুরো জাতি ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে। পাকিস্তান এক লৌহ দৃঢ় প্রাচীরের মতো দাঁড়িয়েছিল এবং ভারতের কৌশলের একের পর এক ত্রুটি উন্মোচন করেছিল। ভেতরের বিভাজনের ধারণা নাকচ করে দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, তারা মনে করেছিল পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী বিভক্ত, কিন্তু এটা ভুল ধারণা। পাকিস্তান কখনোই বিভক্ত নয়। এই জাতি ও সেনাবাহিনী সবসময়ই একত্রিত ছিল। ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের পরিকল্পিত প্রতিক্রিয়ার বিবরণ দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছিল ভারতের 26টি স্থানে জবাব দেওয়া হবে। একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মুজাফফরাবাদে যখন 7 বছর বয়সী ইর্তিজা ভারতীয় ব্রিগেড সদর দপ্তরের নির্দেশে গোলাবর্ষণে শহীদ হয়, তখন আমরা ওই ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করে দিই। ভারতের বিমান হামলার প্রসঙ্গ টেনে আহমেদ শরীফ বলেন, 6 ও 7 তারিখে ভারতের বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জেট উড়ে এসে পাকিস্তানি শিশুদের লক্ষ্যবস্তু করে। আমরা সেই বিমান ঘাঁটিগুলো ধ্বংস করে জবাব দিয়েছি। ভারত হামলা চালিয়ে আজাদ কাশ্মীরের বহু সংখ্যক মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করে দেয়। তবে পাকিস্তান কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি। এ বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তান কখনোই বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত করেনি। তার ভাষায়, আমাদের বাহিনী কি কোনো মন্দির, জনবসতি বা বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে? না, আমরা শান্তিপ্রিয়, শান্তিকেই অগ্রাধিকার দেই। এরপরই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ভারত আবার সেই একই ভুল করে তাহলে আমাদের জবাব আরো কঠোর হবে। আঞ্চলিক সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে গিয়ে পাক ISPR ডিজি দাবি করেন, পাকিস্তানে প্রতিটি সন্ত্রাসী হামলার পেছনে ভারতের চেহারা স্পষ্ট। তিনি বলেন, যারা মসজিদে বোমা ফেলে, নিরীহ মানুষ হত্যা করে, তাদের ইসলাম বা খাইবার পাখতুনখোয়ার গৌরবময় ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরা ভারতের অনুসারী, সন্ত্রাসী, চরমপন্থী মতাদর্শের আলোচনা করে আহমেদ শরীফ বলেন, যখন খারিজি নেতারা বলেন শরিয়া নাকি অমুসলিমদের সাহায্য নিতে অনুমতি দেয়, আসলে তারা এটা বলে মানুষকে বিভ্রান্ত করছে। ইসলাম কখনো সত্য ও মিথ্যার সহাবস্থানে বিশ্বাস করে না। ইসলাম ও এই খারিজিরা একসঙ্গে চলতে পারে না। তিনি আরো বলেন, তোমরা ভারতের কাছে সাহায্য চাও, এটা সেই দেশ যারা কাশ্মীরে নারীদের মর্যাদা লঙ্ঘন করে। তোমাদের লজ্জা হওয়া উচিত। পাকিস্তান ISPR প্রধান এ সময় আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ওপরও গুরুত্ব দিয়ে বলেন, আফগানিস্তান আমাদের ভ্রাতৃত্বপূর্ণ মুসলিম প্রতিবেশী। পশতুন ভাই আমাদের ওই ভাই। সমস্যা নেই অভিজাতদের নিয়ে, যারা ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। আফগান জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আমাদের আফগান ভাইদের বলি, সন্ত্রাসীদের আশ্রয় দিও না, ভারতের নীতির হাতিয়ার হইও না। সবশেষে খাইবার পাখতুনখোয়ার জনগণের উদ্দেশ্যে সেনা মুখপাত্র বলেন, খাইবার পাখতুনখোয়ার সাহসী জনগণ ও গোত্রবাসীদের বলছি, সময় এসেছে আবার বলার, কাশ্মীর হবে পাকিস্তানের।